birthday to you. হ্যালো এভরিওয়ান, আমি পায়েল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আজ রয়েছে আমাদের মিহির 3 মাসের একটা হসপিটাল চেক আপ। তো এই কারণে আমি আর কাঞ্চন মিহি সকাল সকাল বের হয়েছি। একদম ফার্স্ট আওয়ারে রয়েছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট। তো এই কারণে সকাল সকাল রেডি হয়ে বেরিয়েছি। কালকে রাতে জানেন একটু ঘুম হয়নি, ঠিক করে তাকাতেই পারছি না ফোনের ক্যামেরার দিকে। তো যাই হোক, প্রত্যেক দিন তো একদম ওপর থেকে আমি আপনাদেরকে গুড মর্নিং জানাই বা ওয়েলকাম। আজকে সেই ওপর থেকে নয়, বরং ওপর থেকে দেখানো নিচ থেকে আমি আপনাদেরকে ওয়েলকাম করছি। তো যাই হোক, কাঞ্চন গিয়েছে ওদিকে গাড়িটা আনতে, আর আমি আর মিহি অপেক্ষা করছি। তার উপরে আজকে আবার রয়েছে মিহির জন্মদিন। ওর পাপা তো অফিস চলে যাবে, তো আমি আর মিহি দুজনে মিলে আমরা মিহির 3 মাসের দিন আজকে পালন করব। আর নেক্সট মান্থ থেকে কিন্তু সোনার জন্য সোয়েটার, টুপি, ওই মোটা মোটা জামা কাপড়, একটু গরম জামা কাপড় নিয়ে বের হতে হবে, কারণ সামনের মাসে যে চেক আপটা রয়েছে তখন কিন্তু বেশ ঠান্ডা পড়ে যাবে। বলো, হালকা হালকা ঠান্ডা ঠান্ডার একটা আমেজ শুরু হয়ে যাবে আর কিছুদিন পর থেকেই। বিশেষ করে সকালের দিকটা আর রাতের দিকটা, দুপুর দিকটা একটু গরম থাকবে, আরো বেশ 2-3 সপ্তাহ মতো আস্তে আস্তে কমতে শুরু করবে। শুনেছি বাচ্চারা নাকি মা বাবার কোলে থাকলে বেশ গরম হয়, তো তখন কি জানি কিভাবে বুঝবো যে ওই মোটা জামা কাপড় পরিয়েও আবার কোলে নেওয়ার পরেও কতটা গরম লাগছে বা সাফোকেশন হচ্ছে কিনা। তো এটা নিয়ে না আমাকে একটুখানি রিসার্চ করতে হবে। সব বিষয় নিয়ে একটুখানি বেশি আমার মধ্যে চিন্তা হয়। যাকে চিন্তা হয় একদিক দিয়ে ভালো, সাবধানের তো আর মার নেই। তো ওই জন্যই ভাবছিলাম যে জামা কাপড় কিভাবে কি কিনবো, শীতের জামা কাপড়, বা কিভাবে ওকে ক্যারি করবো, কিভাবে ওর খেয়াল রাখবো, এগুলো নিয়ে আমি বেশ চিন্তিত শীতকালটার জন্য। এই রাস্তা হয়তো আপনাদের অনেকেরই চেনা। গোটা একটা বছর ধরে আমি হসপিটালে সেই একই পথ দিয়ে গিয়েছি, কখনো বা বাসে, কখনো বা কাঞ্চনের সাথে করে। প্রায় চলেই এসেছি, এখনো মিহি ঘুমোচ্ছে। যতক্ষণে হসপিটালে গিয়ে প্রত্যেকটা স্টেপ কমপ্লিট করব, ততক্ষণে আশা করি ওর মোটামুটি একটা ঘুম হয়ে যাবে। এবছর আমাদের এখানে শীতটা গেলেও তাড়াতাড়ি, আবার চলে এলো তাড়াতাড়ি। সকালের দিকটা একটু হালকা ঠান্ডা লাগে ঠিকই, তবে শীতের জামা কাপড় যদি এক্ষুনি গায়ে চাপাই তবে আবার গরমও লাগবে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপ যখন একটু বাড়তে থাকে তখন আবার ওই ঠান্ডাটা আর থাকে না। যাই হোক, হসপিটালে চলে এসেছি, একদম দরজার সামনে আমি রয়েছি, আর কাঞ্চন গিয়েছে পার্কিং। এদেশে মূলত ছোট যে কোনো ক্লিনিক বা ওষুধের দোকান বা বড় হাসপাতাল যেখানেই আপনি যান না কেন, অবশ্যই আপনাকে মাস্ক পরতেই হবে, এটা একেবারে বাধ্যতামূলক। যাই হোক, মিহির হসপিটাল কার্ডটা ইনসার্ট করে আমি ওর আজকের জন্য যা যা কাগজপত্র দরকার সবটাই বের করে নিয়েছি। কাঞ্চনের আসতে একটু দেরি হচ্ছে, তাই আমি মোটামুটি কয়েকটা কাজ এগিয়ে রাখলাম। চলুন এখন ফার্স্ট ফ্লোরে যাবো, সেখানেই হবে মিহির ব্লাড টেস্ট।はい、ありがとうございます。2階でございます。ありがとうございます。すいません。はい、ありがとうございます。যাই হোক, কাগজে মিহির ব্লাড স্যাম্পল নেয়ার জন্য টাইম দিয়েছিল ওরা 9:30, কিন্তু আমরা যেহেতু অনেকটা আগেই চলে এসেছি তাই আমাদের একটু আগেই হয়ে গেল। ওটার রেজাল্ট আসতে এখনো 1 ঘন্টা, তাই কিছু একটা খেয়ে নেব হসপিটালের কনভিনিয়েন্স স্টোর থেকেই। হাসপাতাল তো, ওই জন্যই খাবার দাবার খাওয়ার আগে একটু হ্যান্ড ওয়াশ করে নিচ্ছি। এখন চলুন এটা খেয়ে নিয়ে মিহির ব্লাড স্যাম্পলে কি রিপোর্ট এলো সেটা অনুযায়ী ডক্টরের সঙ্গে আবার কনসাল্ট হবে। এত সকালের দিকে মিহি তো খুব একটা ঘুম থেকে ওঠে না। ডক্টরের সঙ্গে আমাদের প্রায় 20 থেকে 25 মিনিট মতো কথা হলো, আর ওই সময় ও গিয়েছে ঘুমিয়ে। যাই হোক, চলুন এখন বাড়ির দিকে যাই, ওকে গিয়ে স্নান খাওয়া দাওয়া করিয়ে দেব। মাম্মা, দদো খাচ্ছে? দদো ভাতু কবে খাবে বেবি? ভাতু আমার সোনা মানিক, কি সুন্দর লক্ষ্মী মেয়ের মতো ঘুম দিল, এখন খাদু খাদু করছে। সকাল সকাল অনেক ধকল গিয়েছে, ঘুমটা ঠিক মতো হয়নি, ওই জন্য ভাবলাম না থাক, আজকে ঘুমুক, পরে স্নান করাবো। তো এখন খাইয়ে দিলাম, আমি একটু রেডি হব, তারপর ওর কেকটা কাটবো। ওর পাপা সেই সন্ধ্যাবেলা আসবে, ততক্ষণ আর বসে থাকবো না, কারণ ওর পাপারও বেশ কয়েকটা ব্যস্ততা আছে আজকে, তাই জন্যই বললো তোমরা করে নাও। ওই জন্য আমরা করে নিই, একটু পরে আবার আমরা বাইরে বের হব। ওর যেহেতু আজকে জন্মদিন, দেখি যদি কিছু পছন্দ হয় তাহলে ওকে কিনে দেবো,
আর ঘরের কয়েকটা টুকিটাকি জিনিসপত্র নেওয়ার রয়েছে, সেগুলোকে নেব। আমি এদিকে রেডি হয়ে গিয়েছি, বাইরে যাব। তো তার আগে মিহির 3 মাসের জন্মদিনের কেকটা কাটবো। ওদিকে মিহি শুয়ে আছে, ওকে এখন রেডি করব। আর এখন না একদম বেলা পড়ার সঙ্গে সঙ্গে সন্ধ্যা নেমে যায়, ওই জন্য বেশিক্ষণ ওই আলো থাকার অপেক্ষা করলেও চলবে না। বেশ, চলুন ওদিকে কেকটা ফ্রিজ থেকে বের করে আমি একটা প্লেটে সাজাই, আর মিহিকে ওদিকে রেডি করে কেকটা কেটে ফেলি। জীবনে প্রথমবার বাবা মা হওয়ার আনন্দ সে কি আর কম কথা বলুন। তাই আমাদের এই ছোট্ট সোনার প্রথম 1 বছরের প্রত্যেকটা সুন্দর সুন্দর মুহূর্তকে আমরা বন্দি করতে চাই আমাদের স্মৃতির পাতায়। সেই উদ্দেশ্যেই তো প্রত্যেক মাসের 13 তারিখে ওর জন্মদিন পালন করা হয়। এর পরের বছর থেকে আর হয়তো এত কিছু হবে না, তবে না প্রথম বছর সে তো একেবারেই স্পেশাল দিনগুলো। এই কারণেই আমাদের এই ছোট্ট ছোট্ট প্রচেষ্টা। তো আমি একটা স্লাইস কেক গতকালকে এনেছিলাম, যেমন আপনারা আগের ব্লগে দেখেছেন। সেটাকেই আমি একটা প্লেটে প্রথম উঠিয়ে নিলাম, আর চারপাশ থেকে যে প্লাস্টিক পেপারটা রয়েছে সেটাও সরিয়ে দিলাম। আসলে এগুলো যেহেতু ভীষণই সফট ক্রিম, তাই এরকম প্লাস্টিক পেপার দেয়া থাকে যাতে কেকটা অন্তত অক্ষত থাকে। 3টে মতো ক্যান্ডেল আমি উপরে সাজিয়ে দিলাম। এখন চলুন এটা নিয়ে পাশের ঘরে যাই। চলো চলো চলো, আমরা কেক কাটবো মাম্মা। চলো আমরা কেক কাটবো, আমাদের কেক চলে এসেছে। ইয়ে কি মজা, কি মজা। বাবা সোনা, আমার চাঁদ পাখিটা কই? আমার বাচ্চাটা কই? বাচ্চাটা কি সুন্দর একটা সাদা জামা পরেছে, ওলে বাবালে। চলো আমরা কেক কাটি, এখন কেক কাটি। সোনা, ওই দেখো আমাদের কেক চলে এসেছে। কি সুন্দর কেক বাচ্চা। এই যে এই যে এই যে, তুমি তো ঘুমিয়ে কাদা কাদা হয়ে গেছো বেবি। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Mihi, happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday dear Mihi। আমার রাজকুমারীর জন্মদিন। দেখতে দেখতে আমার রাজকুমারী কত বড় হয়ে গেল মামার চোখের সামনে। বাবা, এই না, তুমি তো কেক খাও মিথ্যে মিথ্যে, মা খাক সত্যি সত্যি, আর আপনারাও সত্যি সত্যি একবার খেয়ে নিন। হ্যাপি বার্থডে টু ইউ। আমার মতো যারা বা যাদের মতো আমি নতুন মা হয়েছি, আমাদের সবারই তো একটা কমন চিন্তা থাকে যে বাচ্চাকে আমরা বাইরে নিয়ে গেলে তার জন্য কি কি জিনিসপত্র বা কি কি সামগ্রী, প্রয়োজনীয় দরকারি জিনিসপত্র কাছে রাখতে হবে। তো এই বিষয়ে দেখলাম বেশ অনেকগুলি আমি কমেন্ট করেছে। ছোট বাচ্চাকে বাইরে নিয়ে যাওয়ার কতক্ষণ আগে আপনি খাইয়েছেন বা কখন খাওয়াবেন সেটার চিন্তা মাথা থেকে সম্পূর্ণ ছেড়ে ফেলে দিন। অলওয়েজ বাচ্চাকে যদি আপনি 10 মিনিট বা 20 মিনিটের দূরত্বেও বাইরে নিয়ে যান, অবশ্যই তার জন্য খাবার, ডাইপার, তার এক্সট্রা জামা কাপড়, আপনার একটি এক্সট্রা জামা কাপড় সবই ক্যারি করবে। তো আমি মিহির জন্য দুধ নিয়ে যাই, এক্সট্রা দুধ, গরম জল, ঠান্ডা জল। এই যে এর মধ্যে রয়েছে ডাইপার ব্যাগ, এর মধ্যে ডাইপার টিস্যু রয়েছে। এছাড়াও প্রয়োজনীয় অনেক ধরনের সামগ্রী, ওর জামা কাপড় থেকে শুরু করে বুটি ক্লিনার সবই একটা এরকম প্যাকের মধ্যে থাকে, যেটা আমি ধরে সবসময় নিয়ে যাই। আর তারপর মিহিকে আমি স্ট্রলারে শুইয়ে দিই। আর অবশ্যই স্ট্রলারে আমি একটি মুখ মোছার রুমাল রাখি, সাথে একটা খেলনা রাখি, আর অবশ্যই বাইরে গরম থাকলে একটা ফ্যান এভাবে অ্যাটাচ করে দেই। আর অবশ্যই আমি ক্যারিয়ারটা তো নেই, আর এত সবকিছু সঙ্গে থাকলে একদম চিন্তা মুক্ত ভাবে ফ্রিলি ঘুরতে পারবেন। আজকের আবহাওয়াটা দারুণ, বেরিয়ে খুব ভালো করেছি। যা সুন্দর হাওয়া বইছে, তার উপর আবার এত সুন্দর আকাশ। দেখুন পিছনে পুরো মনে বোঝাই যাচ্ছে শরতের আকাশ। এখানে যদিও বা বিদেশে মাঝে মাঝে এরকম শরতের মতো আকাশ দেখতে পাওয়া যায়, আমাদের দেশের মতো শুধু এই সময় নয়। যাই হোক, আমি আর মিহি বেরিয়েছে। এই যে আমার সোনা মেয়ে। মা, ওই বাচ্চা, ওই বাচ্চা, ওই বাচ্চা, আমার বাচ্চা কোথায়? আমার বাচ্চা। আর বড়জোর 2 সপ্তাহ এর পর থেকেই ঠান্ডা পড়ে যাবে, তাই হাতে যে কয়দিন সময় রয়েছে এই কদিন বিকালবেলা একটু এদিক ওদিক ঘুরে নিচ্ছি। এরপর তো অত ঠান্ডা পড়ে গেলে এখনকার মতো সবসময় এত মিষ্টি রোদ্দুর হয়তো পাবো না, আর এত ছোট বাচ্চা নিয়ে বের হতে গেলে একটু এক্সট্রা জামা কাপড় সঙ্গে রাখতে হবে। তো ওই জন্য হুট করে বেরোনোটা একটু চাপের হবে।
এদেশে জানেন একটা গোটা রাস্তা ভেঙে গেলে এক রাতের মধ্যে এরা পরিপাটি করে গুছিয়ে রাখে। পরদিন সকালে আপনি যখন সেই রাস্তা দিয়ে হেঁটে যাবেন মিলিয়ে উঠতে পারবেন না এটা কালকের সঙ্গে আজকের কি পরিবর্তন রয়েছে। যাই হোক, আমাদের স্টেশনের সামনে যে পার্কটি রয়েছে এটার নাম লিলিয়া পার্ক। বেশ কয়েকদিন ধরে কাজ হচ্ছে, তবে এত বিশাল বড় জায়গা, এটার কাজ সম্পূর্ণ করতে আগামী প্রায় 3-4 বছর লেগে যাওয়ার কথা। তবে দেখলাম যে না, কাজটা অনেকটা এগিয়ে গিয়েছে। আবার ওনারা সাইন বোর্ড লাগিয়ে দিয়েছেন, সেখানে দেখলাম 2027 নাগাদ এটা আবার নতুন করে রিওপেন করা হবে। চেরি ফুলের সিজনে এই গোটা পার্ক স্টেশন চত্বরটা এত সুন্দর রঙিন হয়ে যায়, একেবারে গোলাপি হয়ে থাকে। আর বছরের অন্যান্য সময় প্রত্যেক বছরই তো নানান রকমের ফুল দিয়ে এদেশের প্রত্যেকটা স্টেশন সাজানো হয়। ফুরফুরে বাতাস বয়, পরিষ্কার নীল আকাশ, বাইরে হাঁটতে বের হলে আপনার মন এমনিতেই এসব দেখে ভালো হয়ে যাবে। সন্ধেবেলায় বাড়ি এসে আমি এখন কালকের জন্য একটুখানি পনির বানাবো, তো তার জন্য 2 লিটার মতো দুধ আমি বড় একটা ফ্রাইং প্যানে প্রথমে দিয়ে নিচ্ছি। আর এই দুধগুলো না একদম ফুল ক্রিম দুধ, তাই এটার থেকে যেটুকু পনির হবে সেটা দিয়ে আমাদের দুজনের দুদিনের পনির একেবারে রেডি হয়ে যায়। আর জানেন তো, এদেশের জাপানিজ দোকানগুলোতে না আমাদের দেশের মতো ওরকম ফ্রেশ টাটকা পনির কিনতে পাওয়া যায় না। কিছু ইন্ডিয়ান বা অন্য দেশের গ্রসারি শপগুলোতে পাওয়া যায়, তবে সেগুলো হলো ফ্রোজেন। আমার মনে হয় ওগুলোর মধ্যে খুব একটা ফ্রেশনেস ব্যাপারটা নেই। তাই অন্তত পনির খেতে ইচ্ছে হলে আমি বাড়িতেই বানিয়ে নেই। 2 লিটার দুধে বেশ অনেকটা পরিমাণ পনির হয়ে যায়। কখনো লেবুর রস দিয়ে কেটে নিই, আবার কখনো বাড়িতে ভিনিগার থাকলে সেটাও ব্যবহার করি। তবে আজকে বাড়িতে লেবু ছিল না, আর যে লেবুর রেডিমেড রসগুলো কিনতে পাওয়া যায় বোতলে করে, সেটা প্রায় নেই বললেই চলে। অল্প একটু রয়েছে, ওটা দিয়ে কাজ হবে না। তাই আমি অল্প একটু জলের সাথে ভিনিগার মিশিয়ে গোটা দুধটাকে ভালো মতো কাটিয়ে নিলাম। একদম হালকা আছে পনিরটা বানিয়েছি, যাতে পনিরটা খুব বেশি শক্ত না হয়ে যায়। এখন যেহেতু পনিরগুলো জলের থেকে আলাদা হয়ে গিয়েছে, তাই এটাকে একটা সাদা কাপড়ের সাহায্যে একটা ঝুড়ির উপরে রেখে ভালো করে সেঁকে নেব। এর আগে আমি যতবার পনির বানানো দেখিয়েছি, আপনারা অনেকেই বলেছেন এই জলটা যেন না ফেলে দিয়ে অন্য কোনো কাজে ব্যবহার করতে। তবে এই জলটা না আমার মনে হয় একটু দুর্গন্ধযুক্ত, তার কারণ ভিনিগার দেওয়ার ফলে এই জলের মধ্যে না ভিনিগারের যে নির্যাসটা থাকে সেটা চলে যায়। তো ওই কারণে আমার খুব একটা ভালো লাগে না, যার কারণে আমি এটা ফেলে দেই। যাই হোক, এরই মধ্যে আবার কাঞ্চন বাড়ি চলে এসেছে অফিস থেকে, তো ওর জন্য আমি সন্ধ্যাবেলা একটুখানি টিফিন বানাবো। আর আজকে যেটা বানাবো সেটা হলো পাউরুটি দিয়ে ডিম টোস্ট বা ডিম রুটি, যেটাই বলুন না কেন। আমাদের দেশে যেমন মোটা মোটা সেই বন রুটি পাওয়া যায় না, ওইরকম তো এদেশে পাওয়া যায় না, তাই একটু মোটা সাইজের স্লাইস রুটি দিয়েই আমি এইরকম ডিম টোস্ট বানিয়ে নিই। ভীষণ সাধারণভাবে আমি এই ডিম টোস্টটা বানাই, তেমন কিছুই দেই না, জাস্ট একটুখানি নুন, গোলমরিচের গুঁড়ো, কাঁচা লঙ্কা আর একটু কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে ডিমটা ফেটিয়ে অল্প তেলে এপিট ওপিট করে ভেজে নেই। ও হ্যাঁ, ডিম রুটির জন্য যে স্লাইস পাউরুটি বা বনরুটি যেটাই ব্যবহার করবেন না কেন, অবশ্যই সেটা কিন্তু একবার সেঁকে নেবেন। তার কারণ আমাদের অজান্তে অনেক সময় কিন্তু এই রুটির মধ্যে অনেক খারাপ গুণাগুণ থেকে যায়। এই কারণে পাউরুটি সে যে কোনো ফর্মেই আপনি খান না কেন, কখনোই না সেঁকে খাওয়া উচিত নয়। যাকে চলুন, আমি ছোট ছোট অংশে কেটে নিয়েছি। 2টো মতো পাউরুটি কাঞ্চনের জন্য করেছি, তবে এর সঙ্গে একটুখানি টমেটো সস নেব। একটা ছোট্ট বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে অল্প একটুখানি টমেটো সস বা কেচাপ যেটাই বলুন না কেন দিয়ে দিচ্ছি। তো চলুন এটা নিয়ে এখন কাঞ্চনের কাছে যাই। আর আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।